জানালার পর্দাগুলো উঠছে মুক্ত বিহঙ্গের ন্যায়। এক ফালি কড়া রোদ জানালা গলিয়ে মেঝের ওপর লম্বা ছায়া ফেলছে। দুষ্ট জানালার আঁকাবাঁকা গ্রিল ধরে ম্লান মুখে দাঁড়ানো প্রচ্ছদ 8 মিনিটের মাথায় চলে গেছে। এক গ্লাস শরবত কোনো মতে তার পেটে পড়েছে। মা কত শত রান্না করেছে, প্রচ্ছদ কিছু মুখে না দিয়ে চলে যেতেই তিনি চোখ পাকিয়ে তাকালেন। যেন দোষটা দুষ্টুর। প্রচ্ছদ দুষ্টুর উপর নাখোশ বলেই এবাড়ির খাবার পর্যন্ত মুখে তুলল না। আর দুষ্টু বা কেন জোর করে তুলে তুলে আহ্লাদ করে দেখিয়ে বারংবার তোষামোদি করে নিজের স্বামীকে খাবার দিল না। এই নিয়ে মা আর তার মধ্যে এক দফা কথা কাটাকাটিও হয়ে গেছে। বড় করে শ্বাস টেনে নিয়ে অতঃপর ছেড়ে দুষ্টু ঝাপসা চোখে এদিক সেদিক তাকালো। তাকাতেই উত্তপ্ত রাস্তার একটা ধারে চোখজোড়া আটকে গেল। অনেকক্ষণ তাকিয়ে থাকলো। কুচকানো ভ্রুজোড়া সোজা হলো তখন যখন নীরের ফোন এলো। দুরু দুরু বুকে কলটা রিসিভ করে দুষ্টু স্তব্ধ হৃৎপিণ্ডে স্থির দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে নীর উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দুষ্টু পাখি একটু নিচে আসো। দুষ্টু রাস্তার ওই ধারে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। কোথায় তুমি? মাথার পেছনে চুল চুলকে নীর বলে, এই আর কি, তোমার বাসার নিচে এসো না একটু। ফোন কেটে দুষ্টু ঘরের এদিক ওদিক তাকালো। ভাগ্যক্রমে যে আজই নীর এসেছে। যদি অন্য কোনো দিন আসতো তখন কি বলে সামাল দিত দুষ্টু। ঘর ছেড়ে বেরিয়ে এসে কাজের মেয়েটাকে ইশারায় ডেকে সে ফিসফিস করে বলল, মা কোথায়? খালামত তো ঘরে, কালুরে ওষুধ খাওয়াই, ডাইক্কা দিমু। না, তুই যা। টিপ টিপ পায়ে দুষ্টু নিচে নেমে এলো। গেটের পাশে নীরকে দেখে ভয়ের তো কণ্ঠ খাদে নামিয়ে বলল। একদম গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? নীর জোরপূর্বক হেসে বলে, কেন, কি হয়েছে? প্রথমবার তো আসছি না, আগেও এসেছি, এত ভয় পাচ্ছ কেন? দুষ্টু সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলল, এমনি, বাবা অসুস্থ না, মা তেমন বাইরে বের হতে দেয় না। ও। দুষ্টু নীরের হাতে ছোট লাল শপিং ব্যাগটার দিকে তাকিয়ে বলল। এটা কি? নীর কিঞ্চিত হেসে ব্যাগ থেকে একটা লাল গোলাপ ফুলের গাছটা বের করলো। দুষ্টুর দিকে এগিয়ে দিয়ে বলল। আসার সময় পছন্দ হলো, তাই তোমার জন্য নিয়ে এলাম। নীরের ঠোঁটে অমায়িক হাসি। দুষ্টু নিষ্প্রাণ চোখে ওই হাসির দিকে আটকে রইল বহুক্ষণ। নীর মাথা ঝাঁকিয়ে আবারও স্বভাবস্বরূপ হেসে বলল, আমি কল্পনা করি গাছটা পড়লে তোমায় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী প্রিয়তমা দেখাবে। আমার যদি কখনো ক্ষমতা হয়, আমি তোমার এই কালো চুলের চারপাশে সোনার গাছটা পরিয়ে দেব, ঠিক আছে? দুষ্টু ঝাপসা চোখ মোহাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন, স্বপ্নাচ্ছন্ন। চোখের এদিক ওদিক ছড়াছড়ি নীরের দল। গাজরাটা হাতে নিয়ে অস্পষ্ট চোখেই হাসল। একবার ঠোঁটে ছোঁয়াতেই টলমলে চোখ থেকে গড়িয়ে পড়ল অম্বু। নীরের হাস্যজ্জ্বল মুখটা থমথমে হয়ে গেল। উত্তেজিত কণ্ঠে বলল। কি হয়েছে দুষ্টু? দুষ্টু নাক টেনে হেসে মাথা দুলিয়ে বলে, কিছু না, খুব সুন্দর এটা। না পচুক, আমি সারা জীবন রেখে দিতে চাই। নীর প্রণয়ন দৃষ্টিতে চাইল। দুষ্টু গাজরার দিকে আচ্ছন্ন ভরপুর দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম স্বরে বলল, আমি তোমায় কখনো কষ্ট দিতে চাই না নীর। যদি কখনো কোনো দিন কোনো কালে আমি তোমায় তীব্রভাবে কষ্ট দিয়ে ফেলি, ক্ষমা করবে আমায়। বলতেই দুষ্টু নিঃশব্দে ঠোঁট ভেঙে কেঁদে দিল। নির্বিস্মিত অবাক আশ্চর্য চোখে বলিহীন চেয়ে রইল কতক্ষণ। অতঃপর জোরপূর্বক মৃদু হেসে বলল, তুমি আমাকে কখনো কষ্ট দিতেই পারবে না, কারণ তার আগে তো তুমি নিজেই মরে যাবে। দুষ্টুর বুকটা হু হু করে উঠল। কত ভরসা, অথচ ছি, দুষ্টু কত নীচ। নীড়ের আশ্বাসকে পা দিয়ে পিষে ইতিমধ্যে সে সজ্ঞানে মৃত্যুর সমতুল্য কষ্টের সূচনা ঘটিয়ে ফেলেছে। কিন্তু ও যে এখনো মরেনি। নীরকে কষ্ট দেওয়ার দায়ে অপরাধে বিশ্বাসঘাতকতা করায় ওর কি এক্ষুনি শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়া উচিত নয়? অথচ দুষ্টু জানে বিবেকের দংশনে ও প্রতিনিয়ত মরছে। অনিচ্ছাকৃত ওর মাথায় চাপিয়ে দেওয়া প্রতারণা, ঠকবাজের, প্রবঞ্চকের নিষ্ঠুর প্রলেপের কিছু স্তূপ ও সর্বত্র বয়ে বেড়াচ্ছে। দুষ্টু দৌড়ে চলে গেল। নীর চেয়ে থাকলো যতক্ষণ দেখা যায় ততক্ষণ। মাথার ভেতর শুঁয়োপোকার মতো কামড়ালো অপ্রত্যাশিত প্রশ্নটা। তার চেয়েও বেশি যন্ত্রণা দিল প্রিয়তমার চোখের পানি। থমকানো হৃদয়ে হাজারো প্রশ্ন নিয়ে পথ ধরে কয়েক কদম এগিয়ে যেতেই আচম্বিতে একটা হুড়তোলা রিকশা তার সামনে দাঁড়ালো। মিষ্টি হেসে এক আশ্চর্য সুন্দরী মাথা বের করলো। গজ দাঁত ঝিলিক দিল। নীর পলকবিহীন মেয়েটার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, আসলে মেয়েটাকে সুন্দর দেখায়, তবে আমার একান্ত নারীটাকেও তার থেকে বেশি যজু সুরম্য দেখায়। আশ্চর্য সুন্দরী দুহিতাটি নীরকে অমনভাবে চেয়ে থাকতে দেখে লজ্জা পেল। লজ্জায় চিবুকটা মিশে গেল প্রায় গলার সাথে।
মৃদু স্বরে প্রশ্ন করল। কি দেখছেন? উঠে আসুন না। নীরের ঘোর ভাঙল। দৈবক্রমে এখানে নুসরাতের উপস্থিতি তার মস্তিষ্কে ধাক্কা খেলেই সে গরম চোখে তাকালো, বলল, তুমি এখানে কেন? এহেন ব্যবহারে নুসরাতের মুখের আদুরে লজ্জার রশ্মিটা চট করে নিভে গেল। টলমল করে উঠল চোখ। লোকটা কেন সবসময় কর্কশ ভাষায় কথা বলে? নুসরাত কি খুব খারাপ মেয়ে? একটু কি ভালো করে কথা বলা যায় না? মাথা নিচু করে বলে সে। এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখে থামলাম। নীর নরম হলো। বস্তুত সে রুক্ষ কঠিন কর্কশ ব্যবহার করতে পারে না, কিন্তু এই অবাস্তব চিন্তা চেতনার সর্বক্ষণ কল্পনায় বিদ্যমান। অপরিপক্ক রমণীটির সাথে দেখা হলেই সে একটু একটু কর্কশ ব্যবহার করে ফেলে। তা না হলে যে ঘোর বিপদ। সে হালকা আওয়াজে বলল। আচ্ছা যাও। অনুরাগে বেহায়া নির্লজ্জ নারীটি তবুও বলে ওঠে। আপনি যাবেন না? উঠে আসুন না রিকশায়। নীরের রাগটা আবার ফিরে এলো। কি করে বোঝাবে এই জগৎ সংসারকে? এত অবুঝ পৃথিবী কেন? সামনে 3 পায়ার যানবাহনে বসা নারীটি বা এত বুঝহীন কেন? সর্বর্ণের রৌদ্র ভেদ করে নীর রক্তিম চোখে নুসরাতের দিকে স্বল্পক্ষণ তাকিয়ে থেকে বড় বড় পা ফেলে নির্বাকে উল্টো পাশে হাঁটা শুরু করলো। ঘরে ফিরে প্রকাণ্ড শব্দের হৃৎপিণ্ড নিয়ে দুষ্ট দৃষ্টিকে ফোন করলো। কান্না মিশ্রিত কণ্ঠে বরাবরের মতো ডেকে উঠল। আপু, দৃষ্টি মাত্রাতিরিক্ত বিরক্তি নিয়ে তার স্বরে বলল। আচ্ছা বোন, তুই কি কোনো সময় হাসি খুশি সুন্দরভাবে আমাকে ফোন দিতে পারস না? যখনই ফোন দেস এমন ভাবে আপু ডেকে ওঠোস যেন তোরে কেউ মাইরে কাইটে নদী দিয়া ভাসাই দিছে। তোর এই কণ্ঠ শুনলেই আমার আত্মা ধক করে ওঠে। দুষ্টু নাক টেনে বলল। কেমন আছো? দৃষ্টি মিষ্টি হেসে বলে। ভালো আছি, তুই? ভালো আছি, বাসায় এসেছি। কবে? আজ সকালে। দৃষ্টির মন খারাপ হলো। পালিয়ে গিয়ে বিয়ে করেছিল বলে বাবা মা এখন অবধি তার মুখ দেখে না। বিয়ের পর সে নায়রি হিসেবে বাপের বাড়ি বেড়াতে আসতে পারেনি। বরকে শ্বশুর বাড়ির জামাই আদর করাতে পারেনি। বরের সাথে ঝগড়া বিবাদ হলে অভিমান করে চাইলেও সে হুটহাট বাপের বাড়ি চলে আসতে পারে না। পারে না সুখ দুঃখের আলাপগুলো মায়ের সাথে ভাগাভাগি করে নিয়ে মার কোলে নিশ্চিন্তে মাথা রাখতে। ওর আর কোনো ঠিকানা নেই। কতগুলো বছর মা বাবাকে চোখের দেখা দেখে না। মায়ের আঁচলে লুকিয়ে একটু কেঁদে কষ্টগুলো বের করতে পারে না। বুকে পাথর জমেছে। মাতৃ আদরের পিপাসায় চরম পিপাসিত সে। ভাগ্যিস আদরের বোনটা তার বুদ্ধিতে পালিয়ে গিয়ে বিয়ে ভেঙে দেয়নি। সে এখন বুঝতে পারছে, অনুতপ্ত হচ্ছে। নিজেকে ধাতস্থ করে হালকা গলায় দৃষ্টি বলল। ও, দুষ্টু জানালার ধার ছেড়ে বিছানায় এসে পা উঠিয়ে ভাঁজ করে বসলো। আমি আসার পরপরই আজ নীর বাড়ির সামনে এসেছে। দৃষ্টি আটকে উঠল। কি বলস? আম্মা দেখছে নাকি? না, ভাগ্যিস আজ আমি বাসায় এসেছি বলে হুটহাট এসে আমাকে পেয়ে গেছে। কিন্তু অন্য কোনো দিন যদি এমন আচমকা এসে বলে একটু নিচে নামো, তখন কি করব? কি বলবো? কতদিন অজুহাত দেব? দৃষ্টি খানিকটা নিবল। হালকা গলায় বলল। দুষ্টু, আমার মনে হয় জীবনটাকে নিয়ে তুই হেলাফেলা করছিস। তোর উচিত যে কোনো একটাতে ফোকাস করা। দুষ্টু অপ্রতিভ কণ্ঠে শুধালো। মানে একটাতেই তো ফোকাস করছি। দীর্ঘশ্বাস টেনে নিয়ে দৃষ্টি আবারও বাতাসে ছেড়ে দেয়। মানে হলো এই যে, তোর কি মনে হয় না তুই 2 নৌকায় পা দিয়ে চলছিস? নীল অত্যাধিক নম্র ভদ্র সুশীল একটা ছেলে, আর প্রচ্ছদ বিনয়ী শান্ত ভদ্র একটা ছেলে, শুধু একটু রাগ বেশি। তোর কি মনে হয় না দিন শেষে দুজন ভালো ছেলেকে একসাথে ঠকাবি? দুষ্টু কম্পমান স্বরে বলল। আমি ঠকাচ্ছি? সবাই এক কথা কেন বলছো? তোর কি এখন সংসার নিয়ে ভাবা উচিত নয়? যা হবার তা তো হয়েই গেছে। তুই যা করছিস এতে কি হচ্ছে জানিস? বেলা শেষে তুই যখন নীরের কাছে যাবি, যত ভালো মানুষই হোক, নীর বলবে তুমি আমাকে এতদিন ঠকিয়েছো দুষ্টু। তোমার শরীরে আমার আগেও কারো স্পর্শ পড়েছিল। আবার যদি নীরের কাছে না যাস, তখনও সে বলবে এতগুলো বছর এত স্বপ্ন দেখে এভাবে আমার মনটা ভেঙে দিলে। এদিকে প্রচ্ছদও কিন্তু বলবে বিয়ে করে শুধু ঠকেই গেলাম। এর কাছে গেলেও দুজনই ঠকে যাবে, দুজন সমান কষ্ট পাবে, আফসোস থাকবে, তোকে কথা শোনাবে। আর প্রচ্ছদের কাছে থাকলে সে শুধু কষ্ট পাবে। কিন্তু উনি কেন কষ্ট পাবেন? উনি কেন ঠকবেন? উনি নিজেই তো এই বিয়েটা করতে চাননি। তার চেয়েও বড় কথা, জোর করে ধুমধাম বিয়ে দিয়ে দিল, তাকে আমার ভালোবেসে ফেলতে হবে? ভালোবাসা কি এত সস্তা আপু? তবে তুমি কেন বিয়ে ভেঙে পালিয়ে গিয়েছিলে?
অপ্রতুল প্রশ্নে দৃষ্টি উত্তর খুঁজে পেল না। বোনের কথাটা যেমন যৌক্তিক তেমন অযৌক্তিকও বটে। বিয়েটা তো ছেলে খেলা নয়, তেমনি ভালোবাসাও মূল্যহীন নয়। প্রচ্ছদ যদি তোকে ভালোবাসে? চারিপাশে যেন বাতাস থমকে গেল। দৃষ্টির অপ্রত্যাশিত প্রশ্নে দুষ্টু আকস্মিক চমকে উঠল। মৃদুমন্দ কেঁপে উঠল দেহ। অনবরত মাথা নেড়ে বলল, অসম্ভব। উনি কেন আমাকে ভালোবাসবেন? জেনে শুনে কি কেউ আগুনে পুড়তে চায়? উনি তো প্রথম থেকেই জানেন আমি অন্য কাউকে ভালোবাসি। তারপরেও যদি উনি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে চায়, তার দায় নিশ্চয়ই আমার নয়। আমি কেন? দুষ্টুর কথার মাঝে দৃষ্টি বাদ সাধল। আস্তে দাঁড়া, আমি বলেছি যদি বাসে। ধর যদি ভালোবেসে ফেলে, তখন কি ওকে ঠকানো হবে না? থমকানো হাওয়াটা চারিপাশে আবারও আলোড়ন তুলল। লাফানো বুকটাতে শত কষ্ট প্রশ্নের বাহার। দুষ্টু ম্লান গলায় বলল, আমার কিছু করার নেই আপু। আমি ওনাকে সব জেনে শুনে আমাকে ভালো বেশি কষ্ট পেতে বলিনি। ওনাকে ছেড়ে দিলে হয়তো উনি একজন কষ্ট পাবেন, কিন্তু ওনাকে না ছেড়ে দিলে দুজন কষ্ট পাবো। কথাটা স্বার্থপরের মতো শোনা গেলেও এটাই সত্যি। দোষগুলো কি তোমাদের না? পরে যদি নিরি তোকে না মানে? কেন মানবে না? ও আমাকে ভালোবাসে না? ও তো আমাকে বোঝে। তাছাড়া 3 মাস পর তো আমি ডিভোর্স দিব। আমার সাথে তো আর ওনার কোনো সম্পর্ক নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক না হয় দূরে থাকলো, সামান্য দুটো ভালো করে কথা বলার মতোও সম্পর্ক নেই। দুষ্টু আবার বলল নিজ বিশ্বাসের আত্মগরিমায়, উনি আমাকে কখনো ভালোবাসবে না আপু। তাই এত সব কথা অনর্থক, ভিত্তিহীন। উনি ঠকবেন না। দেখা যাবে সব শেষে সবার মাঝে ঠকে যাব আমি। তোমরা আমার জীবনটা নষ্ট করে দিলে। জোর করে আর কখনো কাউকে বিয়ে দিও না। অন্ধকার তিমিরে ডুবছে ধরণী। ঘন কালো জলদের আধারে ডুবেছে চন্দ্র। শীতল হাওয়ায় কোথা থেকে যেন ভেসে আসছে বকুলের সুঘ্রাণ। দস্যুদের বাড়ি থেকে একটু দূরে সামনে একটা ছোট্ট পুকুর। ক্ষুদ্র জলাশয়ের মধ্যিখানে দ্বিজরাজের রূপালী প্রতিবিম্ব। জানালার ধারে একচিত্তে দুষ্টু জলাশয়ে নিবিড় দৃষ্টি প্রক্ষেপ করে দাঁড়িয়েছিল। আচম্বিতে দুষ্টুকে সম্পূর্ণ চমকে দিয়ে ভীষণ অতর্কিতভাবে তার কাঁধে হাত রেখে এক ঝটকায় সামনের দিকে ঘুরিয়ে নিল কেউ। দুষ্টু আতঙ্কে মুখের বুলি হারিয়ে ফেলল। লাল বর্ণের বড় বড় নেত্রে তাকিয়ে থাকলো ক্ষণকাল। বিস্মিত কণ্ঠ দিয়ে শুধু বের করতে পারল, আপনি? প্রচ্ছদ উগ্রন্থ হাতে ছুঁড়ে ফেলল দুষ্টুর ফোনটা। নিমিষেই ভেঙে চৌচির হয়ে গেল। উষ্মার আগুনে দাউ দাউ করে জ্বলে সে বলল, ফোন কি চেহারা দেখার জন্য ব্যবহার করেন? দুষ্টু অবুঝ মুখে দাঁড়িয়ে থাকলো। কি হয়ে গেল, কি ঘটে গেল ও কিছুই বুঝলো না। মাথার ওপর দিয়ে গেল সব। এমন অপ্রত্যাশিত আগমন, তার উপর এমন অগ্নিকাণ্ডের ন্যায় রূপ। দুষ্টুর উল্টো নিজেকে পাগল বলে বোধ হলো, সাথে ভীষণ রাগও হলো। বলা নেই কওয়া নেই, ধুম করে এসে ছুঁড়ে ফেলে ফোনটা ভেঙে ফেললো। নাক ফুলিয়ে সে তর্জনী আঙ্গুল দেখিয়ে বলে উঠল, আশ্চর্য তো, আপনি পাগল নাকি আমি পাগল? স্টুপিড। বলে পা বাড়িয়ে প্রচ্ছদ বিছানায় বসলো। দুষ্টু বড় চোখে তাকিয়ে তেজ নিয়ে বলল, ইউ স্টুপিড, আমার ফোনটা কেন ভাঙলেন? প্রচ্ছদ পাত্তাহীন গলায় বলে, যেই ফোন চেহারা দেখার জন্য, সেই ফোন চালাতে হবে না। দুষ্টু ভ্রু বাঁকিয়ে তাকালো। প্রচ্ছদ আর চোখে তাকিয়ে নিজ পকেট থেকে ফোন বের করে দেখিয়ে বলল, আমি তোমাকে 6টা কল দিয়েছি, একটাও রিসিভ করনি। দুষ্টু চোখ উল্টে অবহেলার গলায় বলল। কি কারণে? প্রচ্ছদ প্রশ্নটা এড়িয়ে যাওয়া গলায় বলে, খিদা লেগেছে, দুপুরেও খাইনি। অত শত বুঝি না। আমার ফোন কিনে দেন, না হলে কিন্তু খুব খারাপ হবে। খাবার নিয়ে এসো ফার্স্ট। দিবেন না তো? না। ভাঙা ফোনটা তুলে সিম খুলে হাতে নিল দুষ্টু। প্রচ্ছদ হালকা হাতে ফোন চালাচ্ছিল। ছো মেরে ফোনটা নিয়ে প্রচ্ছদের সিম খুলে নিজের সিম ভরে বলল, যান, এবার নিজে নতুন ফোন কিনুন। ভ্রু টান টান করে দৃশ্যটুকু হজম করে প্রচ্ছদ এবার তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। দুষ্টুর হাত থেকে ফোন নিতে গেলে সে পিছিয়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দুষ্টু, আমার ফোন ফেরত দাও, একটু পর আমার ইম্পর্ট্যান্ট কল আসবে। মূর্খ। কোনো ইম্পর্ট্যান্ট কল টল নেই। আপনি নিজে মূর্খ। আমার ফোন ভাঙলেন কেন? বেশ করেছি। আমিও বেশ করেছি। প্রচ্ছদ চোখ পাকিয়ে তাকালো। দুষ্টু খাবার আনতে চলে গিয়েও পেছন ফিরে এলো। সচেতন দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার বলুন তো? সকালে আপনাকে জোর করে 10টা মিনিটের জন্য রাখতে পারলাম না, আর এখন বলা নেই ক নেই হুট করে এসে পড়লেন। প্রচ্ছদ হেঁটে ঘরের চারপাশ দেখতে দেখতে বলল, হুট করে তো আসিনি, ফোন দিয়েছি তোমাকে, কিন্তু তুমি তো ইজি কাজে বিজি, ফোন ধরার সময় পাও না। দুষ্টু নাক ফুলিয়ে ভ্রুকুচকে তাকালো। প্রচ্ছদ আমতা আমতা করে আবার বলল, আর সকালে দেখলাম আন্টি মন খারাপ করেছে,
বিয়ের পর প্রথম প্রথম জামাইদের শ্বশুরবাড়ি এসে নাকি ভদ্রতার খাতিরে এক রাত হলেও থাকতে হয়, তাই মা পাঠিয়ে দিল। দুষ্টু চোখ ছোট ছোট করে কয়েকবার প্রচ্ছদকে আগাগোড়া অবলোকন করে ধীর পায়ে চলে গেল ওর জন্য খাবার বাড়তে। প্রচ্ছদ আর চোখে দেখল জানালার ধারে দাঁড়িয়ে ক্ষুদ্র ক্ষীণ ঢেউয়ে নিবিড় জলের পানে তাকিয়ে সে বড় করে শ্বাস ফেলল। সে কি অপরাধ করছে, নাকি জেনে শুনে সারা জীবনের জন্য নিজেকে কষ্ট খাঁচায় বন্দি করার ফোন দিয়াছে? এবারেতে আসার ইচ্ছে তো তার মোটেও ছিল না, মোটেও না, মানে মোটেও না। যেচে এই মেয়ে চ্যাটাং চ্যাটাং কথা কে শুনতে চায়? কিন্তু ও যেচে এসে পড়ল। ভেবেছিল এই রমণীর সাথে সে কখনো কথাই বলবে না আর। যতদিন থাকার ইচ্ছে বাপের বাড়ি থাকুক, 2 দিন কেন 2 মাস থাকুক, কিন্তু আদতেও পারল না। কিভাবে পারবে? অষ্টপ্রহর চোখের সামনেই ভেসে উঠছে দুষ্টু মেয়েটার প্রতিচ্ছবি। না চাইতেও এই মেয়ের ভাবনার দখল প্রচ্ছদের প্রাণ জুড়ে। মনের আনাচে কানাচেতে উড়ছে দ্বিতীয়বার অজানা অচেনা অনুরূপ কিন্তু নতুন ধারার পাখি। ভর দুপুরে রোদ মাথায় নিয়ে প্রযুক্ত পায়ে হেঁটে ভার্সিটি থেকে ফিরছে। ঘেমে ভিজে নিয়ে একাকার অবস্থা, মুখে তিক্ত নোনতা অনুভূতি, চোখে বিরক্তি ক্লান্তি। হঠাৎ উদ্যম শূন্য বাতাসে ভেসে এলো নারীর কণ্ঠস্বর। প্রযুক্ত ভ্রুকুচকে পেছনে তাকালো। কণ্ঠস্বরী নারীটিকে দেখে বক্রভ্রু সোজা হলো। ঠোঁটের কোণায় অপ্রত্যাশিত হাসি দেখা গেল। শ্রেয়সী শ্রেয়ার হাত ধরে দৌড়ে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, হাই, হ্যালো। শ্রেয়াকে দেখিয়ে বলল। মিট মাই মিস্টার শ্রেয়া। প্রযুক্ত চোখ তুলে শ্রেয়ার দিকে তাকালো। দুবনের চেহারা হুবহু মিল না হলেও প্রায় একই রকম। বেশি মিল গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা। কেমন আছেন? শ্রেয়সী হেসে মৃদু স্বরে বলল, অনেক ভালো। আপনি? ভালো। তুমি কেমন আছো? ভালো দুলা ভাই, আপনি? শ্রেয়সী চোখ পাকিয়ে শ্রেয়ার দিকে তাকালো। শ্রেয়া ঠোঁট টিপে হেসে মাথা ঘুরালো। প্রযুক্ত মাথা ঝাঁকিয়ে হেসে বলে, ভালো শালি। শ্রেয়সী ভ্রু উঁচু করে সতর্ক দৃষ্টিতে আবার প্রযুক্তর দিকে চাইল। শ্রেয়ার মতোই ঠোঁট টিপে হেসে প্রযুক্ত মাথা ঘোরালো অন্যদিকে। হঠাৎই খেয়াল করলো তার বিরক্ত ভাবটা কেটে গেছে। তিক্ত ক্লান্তিময় রৌদ্র দুপুরটাকেও ভীষণ আপন বলে মনে হচ্ছে। শ্রেয়া বলল, আপু তুই থাক, দুলা ভাইয়ের সাথে গল্প কর, আমার খিদে পেয়েছে, বাসার দিকে গেলাম। দোলাভাইয়ের সাথে শব্দকর কথাটা ঠেস দিয়ে আর চোখে তাকিয়ে বলে শ্রেয়া পলকেই রিক্সা ডেকে উধাও হলো। শ্রেয়সী আমতা আমতা করে প্রযুক্ত দিকে তাকিয়ে অপ্রস্তুত হেসে দিল। কি আশ্চর্য, কেমন নার্ভাস ফিল হচ্ছে। এই প্রথমবার এমন অভূতপূর্ণ অনুভূতি আর কখনো হয়নি। অস্বস্তিতে সে ক্রমাগত হাত মোচড়াচ্ছে। গলার ভেতর যেন কাটা বিঁধে আছে। প্রযুক্ত বলল, এনি প্রবলেম? শ্রেয়সী চমকে উঠল। হ্যাঁ, না না। প্রযুক্ত চোখ কুঁচকে আবার বলে, খিদে পেয়েছে? শ্রেয়সী এক পলক চেয়ে মাথা ঝাঁকালো। প্রযুক্ত বলল, চলুন তাহলে একটা রেস্টুরেন্টে বসি। শ্রেয়সী পা বাড়ালো। এই ভর দুপুরে রোদ মাথায় নিয়ে ঘেমে নিয়ে ভিজে একাকার হয়ে কোনো একদিন দেখা হওয়া অপরিচিত বৃষ্টি ভেজা পুরুষের সাথে হেঁটে যাওয়ার পথেই মনে হলো প্রকৃতিতে লাল নীল সবুজ হরেক রঙের আলোড়ন। চারিপাশ স্তব্ধ নিস্তব্ধ। থমকে গেছে, বাতাস আটকে গেছে, গাড়ি ঘোড়া থেমে গেছে, সকল পথচারীর স্থান শূন্যে নেমেছে। সেই সাথে থমকে গেছে চঞ্চল বেপরোয়া উদ্যম এক নারীর দুরু দুরু হৃদয়। চাঞ্চল্য চোখ দুটোতে কেমন কেমন যেন নামহীন এক অনুভূতি। মনেতে হঠাৎ উকি দিচ্ছে, লোকটা কি একটু বেশি সুন্দর? বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিতেই শ্রেয়া খেয়াল করলো কালকের গাড়িটা আজও তার বাড়ির সামনে। শ্রেয়া বড় বড় পা ফেলে গিয়ে গেল গাড়ির দিকে। কালো কাছে ঠক ঠক ধ্বনি তুলতে কাজ নামিয়ে দেওয়া হলো। সাজিদ তখন মুগ্ধ বিমুগ্ধ। এহেন অতর্কিতভাবে এত কাছ থেকে মেয়েটার দেখা পাবে সে কল্পনা করতে পারেনি। মুখটাতে শব্দ করে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হচ্ছে। বিস্মিত বিহ্বল চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকলে মেয়েটা কর্কশ কণ্ঠে বলে উঠল, কি বয়সের দিকে হুঁশ নাই, জলদি নামুন গাড়ি থেকে। সাজিদ হতবাক। মুগ্ধ দৃষ্টি জোড়ায় আতঙ্ক ভীতি বিস্ময়। কি আশ্চর্য, এত সুন্দর মেয়েটার কণ্ঠ এবং ভাষা কেন এত কুৎসিত কর্কশ এবং রুক্ষ? সাজিদ ভীতিজড়িত কণ্ঠে আমতা আমতা করে কিছু বলতে ধরতেই শ্রেয়া আবার ধমক দিয়ে উঠল, আপনাকে গাড়ি থেকে নামতে বলেছি না? সাজিদ গাড়ি থেকে নামলো। শ্রেয়া চোখ গরম করে বলল, বয়স কত আপনার? সাজিদ থতমত চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, 30। শ্রেয়ার বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো।
বিদ্রূপ সুরে বলল, 30। আর আমার বয়স জানেন, মাত্র 18+। সাজিদ চোখ তুলে তাকালো। বুকের ভেতরটা অসাঙ্গায়িত মনোভাবে ছেয়ে উঠল। অস্বস্তি নিয়ে তাকাতেই শ্রেয়া পুনরায় বলল রুক্ষ স্বরে, লজ্জা লাগে না হাঁটুর বয়সী একটা মেয়ের পেছনে ঘুরতে? যে বয়সের ছেলে সে বয়সী মেয়ের পেছনে গিয়ে লাইন মারুন না। আমার পেছনে কি? খবরদার আমার পেছনে আরেকদিন ঘুরঘুর করতে দেখলে মেশিন একদম অফ করে দিব। শ্রেয়া হনহন করে চলে গেল। সাজিদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। 30 বছরের জীবনে কোনো মেয়ে তার সাথে এহেন আচরণ করেনি, বলা ভালো করার সুযোগই পায়নি, সাহস হয়নি। অথচ এই মেয়ের কথাবার্তার ঢঙে তার দু ঠোঁটের মাঝে বিস্ময়তার কিঞ্চিত ভাগ। দুপুর তখন প্রায় গড়িয়েছে। সূর্যের প্রকট আলোয় যেন ঝলসে যাচ্ছিল পিচঢালা পথ। শেষ বিকেলে নরম মিষ্টি শীত আগমনী হাওয়ার সাথে মিশে তেজস্বী সূর্য ঠান্ডা হলো। তাপের উত্তাপ কমে এলো। শ্রেয়সী রাস্তার ধার ধরে হাঁটছিল। পাশে তার কদমে কদম মিলিয়ে হাঁটতে থাকা যুবকটির মুখের বামপাশ মৃদু কাঞ্চন বর্ণের, রঙের পেরব রোদ্দুরে জলুসে উজ্জ্বল। চোখের চশমার এক কোণায় কিরণ প্রতিসরিত হয়ে ঝলমলিয়ে উঠছে। অমন ঔজ্জ্বল্য পুরুষের ঠোঁটের মাঝে বহমান মিটিমিটি হাসি। শ্রেয়সী ঘাড় বাঁকা করে বলল, আপনি কি হাসছেন? প্রযুক্ত হেসেই উত্তর দেয়। কই না তো, হাসবো কেন? শ্রেয়সী মুখ বাঁকায়। প্রযুক্ত বলে, আই উইশ আপনার মুখটা পার্মানেন্ট বেঁকে যাক। মুখ বাঁকালে আপনাকে ভীষণ সুন্দর লাগে। শ্রেয়সী ডান ভ্রু উঁচু করে প্রযুক্তর কথা শুনল। তাকে কি অপমান করা হলো নাকি সুনাম? আপনার বাসা কত দূর? শ্রেয়সী ঘাড় ফিরিয়ে আবার তাকালো। প্রযুক্ত পকেটে হাত রেখে বলে, কি ব্যাপার বলুন তো, এতটুকু পথ শুধু 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 হেঁটে যাচ্ছেন? একটা রিক্সা ডাকি? আপনার বাসা কোথায়? শ্রেয়সী কিছু খোঁজার ন্যায় আশেপাশে তাকায়। এরপর শূন্যে আঙ্গুল তুলে বলে, ওই যে দূরে দেখছেন নদীর পার, আমরা সেই পারে বসবো। বাসায় এখন যাব না, অনেকদিন পারে বসি না। আমার সাথে নদীর পাড়ে বসে ভালো লাগবে না, আমি খুবই বোরিং মানুষ। চুপ করে শুধু হাওয়া খেতে হবে। প্রযুক্তের মজার ছলে বলা কথাটার পরপরই শ্রেয়সী সম্পূর্ণ দৃষ্টিতে তাকালো। অনুরাগী চোখ দুটো সৌহার্দ্যপূর্ণ, প্রণয়ী আকাঙ্ক্ষা। তাকে বলতে শোনা গেল আবিষ্ট মনে কম্পমান সুরে, কিছু বিশেষ মুহূর্তে চুপ থাকতে অনেক অবাক্ত বাণী পোষণ করতে হয়। আর সেই নিরুপম অবৃত সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটির জন্য বোধ হয় প্রয়োজন নদীর পার, ভেজা বালি আর গা শিরশিরে ঠান্ডা পবন, যা ছুলেই গায়ে কাটা দিয়ে ওঠে। সে হাওয়া হোক কিংবা পাশের সঙ্গী। প্রযুক্ত জড়ীভূত হয়ে তাকালো সামনের বিস্ময়কর নারীটির দিকে। সেই নারীর ঠোঁটে কোমল প্রাণ হাসি, হেলে দুলে ছন্নছাড়া হয়ে যাচ্ছে। সে সাথে দিশেহারা করে দিচ্ছে প্রযুক্তকে। ক্রমেই যেন নিশ্চল হয়ে আসছে তার পা জোড়া। নিঃসার হয়ে গেল হৃদয়। কেবল শরীর জুড়ে বয়ে গেল সুরেলা করুণ কুহতান। শৈত্যপূর্ণ প্রভাতের অরুণে নরম রোশনাই, মিহি কুচ্ছটিকার বেড়াজালে পিষ্ট সূর্য, সবুজ দুর্বাঘাস, উত্তরে হিম পবন, দুলছে সাদা জবা ফুলের তরুটা। প্রচ্ছদ জানালা থেকে আনমনে বাড়িয়ে দিয়েছিল হাত। হাতে তার ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল। বেখেয়ালে হাত থেকে কাগজটা ফসকে নিচে পড়ে গেল। বোকামির লেভেল দেখে প্রচ্ছদ তখন চরম বিস্ময়ের ঘোরে। ঠোঁট দুটো হা হয়ে গেছে, অন্তদন্ত হয়ে পরিমরি করে ছুটে গেল সে। যেতে যেতে বিড়বিড় করলো, আবেগের ভাবনায় যত মশগুল তত তাড়াতাড়ি ফুটবে মরণ ফুল। জবা গাছের সাথে লাগোয়া কিছু গন্ধরাজ এবং গোলাপ ফুলের সমারোহ। প্রচ্ছদ এত গাছের ঝঞ্ঝাটে প্রয়োজনীয় কাগজটা খুঁজে পাচ্ছে না। ছোট ছোট আগাছা, খড়কুটো, ঘাসের আদলে কোথায় যে পড়লো কালো কাগজটা। অনেকক্ষণ বাদে খোঁজাখুঁজির পর প্রচ্ছদ কাগজটার সন্ধান পেল। প্রস্ফুটিত ঠোঁটে কাগজটা হাতে নিতেই পেছন থেকে কে যেন বলে উঠল, কি টুকছেন টোকাইওয়ালাদের মতো? প্রচ্ছদ ভ্রুকুচকে পেছন ফিরে চাইল। দুষ্টু কালো কাগজটা খেয়াল করে বিস্ময়কর ভঙ্গিতে পুনরায় বলে উঠল, ইয়া মাবুদ, আপনি কি সত্যি টোকাইওয়ালার দলের নাম লিখলেন নাকি? যেখানে সেখানে থেকে কাগজ টুকে বেড়াচ্ছেন, মান সম্মান আর কিছু রাখবেন না? প্রচ্ছদ দাঁত কটমট করে বলল। হোয়াট রাবিশ! দুষ্টু চোখ উল্টালো। প্রচ্ছদ বলে, তুমি এখানে কেন এসেছো? আমার লেজ ধরে ঘুরো কেন? যেখানেই যাই আমি যাওয়ার আগে তুমি হাজির। দুষ্টু নাক ফুলিয়ে তুড়ি বাজিয়ে ভাব নিয়ে বলল, ও হ্যালো, বাড়িটা আমার, ঠিক আছে? মা চা খাওয়ার জন্য ডাকছে, বাবা আপনার জন্য বসে আছে।
আমি আপনাকে দেখলাম এদিকে আসতে, তাই ডাকতে এসেছি। প্রচ্ছদ পাতাহীন গলায় বলে। আমি চা খাই না, যাও। দুষ্টু চোখ তাকায়। খান না তো কি হয়েছে, আজ খাবেন। আপনাকে তো আর বাজে জিনিস খেতে দেওয়া হচ্ছে না। প্রচ্ছদ বিরক্ত হয়ে বলল। তুমি একটু বেশি বকবক করো, যাও এখান থেকে, আর গিয়ে কফি করো। অসম্ভব, আপনার জন্য এই মুহূর্তে কফি বানানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আর এত কফি খাওয়া ভালো না, শরীর কড়া হয়ে যাবে। জ্ঞান দিতে বলেছি, যাও। প্রচ্ছদ ধমকে ওঠে। লোকটার ভালো বলতে গিয়েও দুষ্টুর ধমক খেতে হয়। এই দুনিয়ায় কারোর উপকার করতে নেই। দুষ্টুর রেগে গুটি গুটি পায়ে চলে যেতে ধরতে প্রচ্ছদ ডেকে উঠল। শোনো। দুষ্টু তাকায়। প্রচ্ছদ জবা ফুল গাছ থেকে একটা ছোট্ট সাদা জবা পারল। ঘর ঘেঁষে বেড়ে ওঠা এই সাদা জবা ফুলের গাছটা নিতান্তই একটি অপছন্দের ফুল দুষ্টুর কাছে। কিন্তু এই ফুলের প্রতি মায়ের অদৃশ্য অদ্ভুত এক টান থাকায় বাড়িয়ে আনাচে কানাচে 3টে গাছ লাগানো হয়েছে। প্রচ্ছদ জবা ফুলের গায়ে কয়েকবার হাত বোলালো, আলতো করে ছুঁয়ে ছুঁয়ে দেখল। এই ফুলটি তার ভীষণ প্রিয়। মিষ্টি হেসে দুষ্টুর দিকে ফুলটা বাড়িয়ে দিয়ে বেসুরো গলায় গাইল। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। দুষ্টু অবাক, খানিকটা খুশিও হলো, কিন্তু তাকে পুরোপুরি স্তম্ভিত করে দিয়ে প্রচ্ছদ ওর হাতে ফুল গুজে দিয়ে এসে পড়ল। আসার আগে তাকে বলতে শোনা গেল। প্রিয় জিনিস প্রিয়র কাছে সুদৃশ্য দেখায়। প্রচ্ছদে যাওয়ার পানে অপলক তাকিয়ে থেকে দুষ্টু বিসদৃশ উদ্বেগ নিয়ে তাকালো হাতে থাকা ফুলটার দিকে। তাকিয়ে থাকতে থাকতেই কেন যেন ভীষণ মায়া হলো। এই মায়াটা ফুলের জন্য নাকি ফুলদাতার জন্য বোঝা গেল না। তবে হঠাৎই ভীষণ মন খারাপ হলো। ইতিহাসের পাতা অবলোকন করে ধারণা করা যায় ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির ঢল থেকে বৃহৎ কিছুর উৎপত্তি। দুষ্টু চাইছে না এ অনুভূতি বাড়ুক। কেউ কোনো প্রকার দেনা পাওনা তার প্রতি জমিয়ে রাখুক। কিছু মায়া এমনভাবে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রাখে যে চাইলেও আঁকড়ে ধরে রাখা যাবে না, কিংবা ধরতে ইচ্ছে করবে না, বা ধরার সময়টাই হয়তো থাকে না। সেই হয়তো বলা আফসোসের কিছু সম্পর্কে এই অদ্ভুত মায়ের বেদনা না থাকাটাই শ্রেষ্ঠ। রাত গহীনে নিবিড় কালোর ধূম্রজালে পিষ্ট নীরার ঘরের বিছানার চাদর। দুমড়ে মুচড়ে একাকার চাদরের একপাশ। আজকাল কিছুই ভালো লাগে না, মনটা কেমন সর্বদা কু ডাকে। বিছানার মাঝখানটায় ঠোঁট উল্টে ঘুমোচ্ছে ছোট্ট আদুরে আকাশ। নীরা চোখ জোড়ানো মাতৃ মমতা নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। বিয়ের 1 বছরের মাথায় যখন ছেলেটা হলো, নীরার খুব রাগ হয়েছিল। সহ্য হতো না বাচ্চাটাকে। খেতে দিত না, ছুঁয়ে দেখতো না, আহ্লাদ করে আদর করতো না। নিষ্পাপ শিশুটার মুখের দিকে তাকাতেই রাজ্যের বিরক্তি শরীরে চেপে ধরত। তখন কতই বা বয়স নীরার, মাত্র 22 বছর। ওই বয়সে সে এত তাড়াতাড়ি মা হতে চায়নি। তখন তো সংসারের মারপ্যাচি বুঝে ওঠা হয়নি। অনিচ্ছার বিয়েতে এত তাড়াতাড়ি একটা বাচ্চা তার কল্পনার বাইরে ছিল। জীবনে যেমনভাবে নিজের স্বামীকে চেয়েছে, যেভাবে বিয়ের পরের দিনগুলো কল্পনায় সজ্জিত করেছে, তার ছিটে ফোটাও বাস্তবায়িত হয়নি। হয়তো সাজিদের নীরার প্রতি কোনো ভালোবাসা ছিল না বলেই। আদৌ এখন হয়েছে কিনা তারও কোনো নিশ্চয়তা ওর কাছে নেই। আচ্ছা, নীরাই কি পেরেছে সাজিদকে ভালোবাসতে? মনের কোনো এক কোনায় বন্দি খাঁচায় অদৃশ্য অচিন পাখিটা কি মাঝে মাঝেই ডানা ঝাপটায় না? মাঝে মধ্যেই কি বিষণ্ণতার কবলে পড়ে সকল ব্যথা জেগে ওঠে না? কি আশ্চর্য! দুজন মানুষ কেউ কাউকে কখনো ভালোবাসেনি, অথচ একদম মৌন থেকে সংসার করে যাচ্ছে। মীরার মাঝে মধ্যেই মনে হয় তাদের দুজনের সংসারের গিঁটটা ভীষণ হালকা, একটুখানি কোথায় আটকে রয়েছে। সামান্য ঝোড়ো বাতাসে বৃষ্টি হলেই বাঁধন ছিঁড়ে যাবে। বাঁধনটা হয়তো আটকে আছে আকাশ নামক এই একচ্ছত্র স্নেহময়ী নিষ্পাপ বাচ্চাটার মাঝে। মীরা আকাশের উল্টানো ঠোঁটে চুমু খেলো। তার ছেলেটা ভারী সুন্দর, একদম সবুজা হকের মতো। মীরা গম্ভীর মুখে আদর দিয়ে বলল, বাবা, তোর দাদুমণির মতো কেন হলি? মার মতন হতে পারলি না? মীরার ঘরের সামনে দিয়ে সে সময় যাচ্ছিলেন শিরিন হক। মীরার কথাটা তার কানে এসেছে। তিনি থেমে দাঁড়ালেন। কিছুক্ষণ নীরা আর আকাশের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। মনের দুয়ারে ভেসে গেল তিক্ত বাক্যের খেলা। ঠিক এই কারণে নীরা সংসারটাকে কখনো ভালোবাসতে পারেনি। আর ভালোবাসতে পারেনি বলেই সংসারের প্রতি কখনো তার মায়া মমতা জন্মায়নি। একান্ত নিজের আপন বলে মনে হয়নি।